আসসালামু আলাইকুম। ১০তম বিসিএস থেকে ৪৬তম বিসিএস পর্যন্ত ইংরেজি অংশের প্রশ্ন ব্যাংক সমাধানের আমাদের যে সিরিজটি চলতেছিল তার ধারাবাহিকতায় আজকে আমরা সেন্টেন্স নিয়ে যত প্রশ্ন হয় বিসিএসে সেই ধরনের প্রশ্নকে সমাধান করব। ওয়েল, সো চলুন শুরু করি। ওয়েল, সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটি হচ্ছে দ্য কন্ট্রোলিং সেন্টেন্স অফ এ প্যারাগ্রাফ নোন অ্যাজ। ৪৪তম বিসিএসে এসেছিল। বলছে যে একটা প্যারাগ্রাফের কন্ট্রোলিং সেন্টেন্সকে কী বলা হয়। কন্ট্রোলিং সেন্টেন্স হচ্ছে মূলত সেটা যেটা একদম প্যারাগ্রাফের শুরুতেই লিখতে হয় এবং ওই সেন্টেন্সটা পড়লেই পুরো প্যারাগ্রাফে যে কী লেখা হবে তার একটা আইডিয়া পাওয়া যায় এবং পুরো প্যারাগ্রাফে ওই সেন্টেন্সের উপরে বিশদভাবে বর্ণনা করা হয়। মানে হচ্ছে টপিক সেন্টেন্স। প্যারাগ্রাফের শুরুতে আমরা যে একটা টপিক সেন্টেন্স লিখি, যে আমরা বিস্তারিত কোন বিষয়ের উপরে লিখব, সেটাই হচ্ছে আসলে কন্ট্রোলিং সেন্টেন্স। সো দ্য কন্ট্রোলিং সেন্টেন্স অফ আ প্যারাগ্রাফ নোন অ্যাজ টপিক সেন্টেন্স। ওকে, ওয়েল, আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য ফাংশন অব আ টপিক সেন্টেন্স। বলছে যে টপিক, এই যে উপরে যে টপিক সেন্টেন্স বা কন্ট্রোলিং সেন্টেন্স বললাম, এটার কাজটা কি? যে কিছুক্ষণ আগে বললাম যে মূল বক্তব্য প্রকাশ করা, যে আসলে কি লিখতে যাচ্ছি আমরা। তাহলে এখানে কি হবে যে টু ইন্ট্রোডিউস দ্য টপিক? নো, এটাকে ইন্ট্রোডিউস করে না। টু অ্যানালাইজ দ্য টপিক, এখানে অ্যানালাইসও করে না। টু প্রেজেন্ট দ্য মেইন আইডিয়াস, এটা হচ্ছে কি করে, যে মেইন আইডিয়াটাকে প্রেজেন্ট করে যে আমরা কি লিখতে চাচ্ছি। ঠিক আছে, ওকে। সো নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে আমাদের প্রশ্নটা কি দেখি। বলছে যে উইচ অন ইজ আ কারেক্ট সেন্টেন্স। বলছে যে নিচের যে চারটি সেন্টেন্স দেওয়া আছে এর মধ্যে থেকে কোনটি হচ্ছে কারেক্ট সেন্টেন্স। বলা হচ্ছে যে দ্য ডক্টর ফাউন্ড মাই পালস, দ্য ডক্টর এক্সামাইন্ড মাই পালস, দ্য ডক্টর টুক মাই পালস, দ্য ডক্টর স মাই পালস। সাধারণত পালসের সাথে কোলোকেশন হচ্ছে টেক মাই পালস। ঠিক আছে, এই কারণে যেহেতু পাস্ট টেন্স সেই কারণে আনসার হবে টুক মাই পালস। পালসের সাথে ফাউন্ড যায় না, পালসের সাথে এক্সামাইন্ড যায় না, পালসের সাথে সও কোলোকেশন আকারে যায় না। পালসের কোলোকেশন হচ্ছে টুক বা টেক। কোলোকেশন হচ্ছে একটা শব্দের সাথে অন্য একটা শব্দ একদম নির্ধারণ করা থাকে। কথা বলার সময় ওই শব্দ বা লেখার সময় ওই শব্দটাকে ইউজ করতে হয়। তো ধমনী বা নারী স্পন্দন পরীক্ষা করার ক্ষেত্রে টেক পালস কথাটাকে ইউজ করা হয়। এই যে টেক পালস, চেক পালস, ফিল পালস। তো এখানে চেক বা ফিল নেই, আছে টেক। দ্যাটস এ উই উইল চুজ দ্য আনসার উইচ হ্যাজ টেক, চুজ অর ফিল ইন দ্য অপশন। তো এটা হচ্ছে সি নাম্বার আছে, সো আমরা সি নাম্বারটাকে অপশন হিসেবে নেব। বল, আমাদের 4 নম্বর প্রশ্নটি হচ্ছে উই মাস্ট নট বি লেট এলস উই উইল মিস দ্য ট্রেন। দিস ইজ আ। বলছে যে এটা আসলে কোন ধরনের সেন্টেন্স। সো আমরা জানি যে সাধারণত ফ্রান্স বয় টাইপের যে কনজাংশনগুলো আছে সেগুলো থাকলে সেটি হয় কম্পাউন্ড সেন্টেন্স। তো সেগুলোর মধ্যে এলসও ছিল, অর এলস। ঠিক আছে, এলস মূলত এখানে অর এলস হিসেবে কাজ করছে। উই মাস্ট নট বি লেট অর এলস উই উইল মিস দ্য ট্রেন। যে অর এলস আছে এই কারণে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্সে মূলত দুইটা স্বাধীন বাক্য থাকে। যেমন আমরা যদি কনজাংশন বা দিয়ে দুইটা আলাদা বাক্য আলাদা ক্লজের মিনিং করি, সেই দুইটা ক্লজ একদম অর্থপূর্ণ হবে। ঠিক আছে, এবং দুইটি সাবজেক্ট আর দুইটি মেইন ভার্ব থাকতে হবে। সো উই মাস্ট নট বি লেট, আমাদের অবশ্যই দেরি করা উচিত না, এটা একটা মেইন ক্লজ। এরপরে উই উইল মিস দ্য ট্রেন। ঠিক আছে, আমরা হচ্ছে ট্রেনটা মিস করবো, এটা একটা মেইন ক্লজ। এই মেইন ক্লজকে যুক্ত করছে কোঅর্ডিনেটিং কনজাংশন এলস বা অর এলস দ্বারা। এই কারণে এটি হচ্ছে একটি কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, এই যে এখানে হচ্ছে বিস্তারিত লেখা আছে। এরপরের প্রশ্নটা হচ্ছে অ্যান এক্সট্রা ম্যাসেজ অ্যাডেড অ্যাট দ্য এন্ড অফ আ লেটার আফটার ইট ইজ সাইন্ড ইজ কল্ড। বলছে লেটারের একদম শেষের অংশে যে একটা এক্সট্রা ম্যাসেজ অ্যাড করা হয় এটাকে কি বলা হয়। ঠিক আছে, এটার মানে হচ্ছে পোস্ট স্ক্রিপ্ট। ঠিক আছে, যেটি শেষে অতিরিক্ত বার্তাকে পোস্ট স্ক্রিপ্ট বা পিএস বলা হয়, যার কারণে এটাকে আমরা পোস্ট স্ক্রিপ্ট দেবো আনসার। ওকে, আমাদের পরের প্রশ্নটি হচ্ছে সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। দো হি ইজ পো হি ইজ অনেস্ট। 38তম বিশেষ এসেছিল। বলছে যে এই সেন্টেন্সটার কম্পাউন্ড ফর্ম কি। তো দোবালদো থাকলে কিচ্ছু করতে হয় না, শুধুমাত্র কমায়ের জায়গায় বাদ বসাই দিতে হয়। এই যে দোবালদো উঠে যাবে, এই যে যেখানে কমা আছে সেখানে বাদ বসবে। ঠিক আছে, সো এরকম কি আছে, এরকম এই যে আছে, এই যে নাম্বার সি আছে, যে একদম সব ঠিক আছে। এই যে দোবালদো উঠে দেওয়া হয়েছে, তাহলে কি দেখি হি ইজ পুর, কমার জায়গায় বাদ বসবে, বাট হি ইজ অনেস্ট। এখন এই যে হি ইজ, এই যে কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড বাট অর এর আগের সাবজেক্ট ভার্ব এবং পরের সাবজেক্ট ভার্ব মিলে গেলে সেটা দিতে হয় না। তাহলে এই যে আগের সাবজেক্ট ভার্ব পরের সাবজেক্ট ভার্ব মিলে গেছে, যে হি ইজ, এখানেও আছে হি ইজ, এই কারণে আর বাটের পরে আমরা দিব না। এই কারণে আমরা বাটের পরে দিইনি, শুধু কি নিয়ে এসেছি, অনেস্টকে নিয়ে এসেছি।
তাহলে দোবলদযুক্ত বাক্যকে কম্পাউন্ড করার জন্য কিচ্ছু করতে হয় না, দোবলদকে উঠে দিয়ে কমার জায়গায় জাস্ট বাদ বসাই দিলেই হয়। আর চেক করব যে আগের সাবজেক্ট ভার্ব মিলে কিনা, যদি মিলে তাহলে বাদ দিয়ে দেবো। ওকে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, হি ইজ পোর বাট অনেস্ট। ওয়েল, number 7, a rolling stone gathers no mouse. The complex form of the sentence is 37তম বিশেষ এসেছিল, বলছে এই সেন্টেন্সটার হচ্ছে কমপ্লেক্স ফর্ম কি। বলছে যে সিন্স a stone is rolling it gathers no mouse, দো a stone দো বা অলদো তো হবে না, সেখানে ইনস্পাইট অফ ডিসপাইট থাকতে হয় সিম্পলি। A stone what rolls gathers no mouse, a stone that rolls gathers no mouse. Well, তো সাধারণত আই স্টোন এটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, যেহেতু এখানে আছে হোয়াট এবং দ্যাটের মধ্যে, সেক্ষেত্রে কী করবে যে আই স্টোন একটা কি বস্তু, বস্তু থাকলে হচ্ছে উইচ বা দ্যাট হয়। সো যেহেতু এখানে উইচ বা দ্যাট নেই, তাই এই নাম্বার সি অপশন হচ্ছে কাটা। ওকে, এরপরে বি নাম্বারটা হবে না, কেন? কারণ হচ্ছে সিম্পল সেন্টেন্স যদি কমপ্লেক্সে দোবলদ হতে হয় তাহলে সিম্পল অবশ্যই ইনস্পাইট অফ বা ডিসপাইট দিয়ে হতে হবে। ইনস্পাইট অফ বা ডিসপাইট যেহেতু নেই, তেমন দোবলদ হবে না। আর সিন্স, অ্যাজ, ওয়েন এগুলো দিয়ে বাক্য কখন হবে কমপ্লেক্সে? যখন সিম্পলের বাক্য শুরুই হবে ভার্বের সাথে আইএনজি দিয়ে। এখানে এ না থেকে যদি সরাসরি রোলিং দিয়ে শুরু হতো তাহলে আমরা সেন্টেন্স নিয়ে কনসিডার করতাম। যেহেতু এখানে ভার্বের সাথে আইএনজি দিয়ে সিম্পল সেন্টেন্সটা শুরু হয়নি, তার মানে সেন্সেস ওয়েন আমরা কনসিডারেশনে নেব না, তার মানে সেন্সেস হবে না, দোবলদ হবে না। আর এস্টের মধ্যে কেন হবে না? কারণ এখানে ওয়াট আছে, বস্তু থাকলে উইচ বা দ্যাট হয়, যেহেতু উইচ বা দ্যাট এটার মধ্যে আছে, দ্যাটস ওয়াই দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ওয়েল, কোয়েশ্চেন নাম্বার 8 হচ্ছে আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। সো আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে, ঠিক আছে? ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে, তো এই কারণে আমরা দেখবো যে কোনটাতে ভার্ব দিয়ে শুরু হয়েছে সাধারণত। তো এখানে সাবজেক্ট আছে, এটা হবে না, এখানেও সাবজেক্ট আছে, এটা হবে না, সো দুইটা শেষ। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় যদি সাবজেক্ট থাকে, ইউ থাকে, সেটা লুকানো থাকে সবসময়, এই কারণে সাবজেক্ট বাদ দিয়ে ভার্ব থেকে শুরু হয়। এই দুটোতে সাবজেক্ট আছে, এটা হবে না। হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ইয়োর নেম হচ্ছে সাবজেক্ট। তো এটা আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার মেনটেন করছে, লাস্ট হচ্ছে ইন্টারোগেশন মার্ক আছে, যার কারণে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো বাকি থেকে শাট আপ, শাট হচ্ছে ভার্ব, বন্ধ করা, শাট আপ মানে চুপ থাকা, এই কারণে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যদিও লাস্টে একটা এক্সক্লামেশন মার্ক আছে, এখানে আমরা ফুল স্টপ দিয়ে দিলে ভালো হয়। আমার ঠিক খেয়াল নেই যে আসলে প্রশ্নটি কী ছিল, ঠিক আছে? ওকে, এখানে ফুল স্টপ হওয়ার কথা ইম্পারেটিভ অনুসারে, যাই হোক। এবার হচ্ছে নো ওয়ান ক্যান ড্যাশ দ্যাট হি ইজ ক্লেভার, এটাও এসেছিল 45তম বিসিএসে, উপরেটাও এসেছিল 45তম বিসিএসে। তো বলছে যে নো ওয়ান ক্যান ড্যাশ দ্যাট হি ইজ ক্লেভার, তো এখানে কী হবে? ডিনাই হবে, ডিফাই হবে, ডিনাউন্স হবে, অ্যাডমায়ার হবে। তো এখানে সাধারণত ক্যানের পরে ভার্বের বেস ফর্ম বসে, এটা হচ্ছে আসলে রাইট ফর্ম অফ ভার্বের এখানে চলে আসছে। তো যাই হোক, ক্যান হচ্ছে মডেল অক্সিলারি, মডেল অক্সিলারি পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে, যার কারণে নো ওয়ান ক্যান ডিনাই দ্যাট হি ইজ ক্লেভার, কেউ অস্বীকার করতে পারবে না যে সে হচ্ছে চালাক, ঠিক আছে? ওকে, ওয়েল, 10 নম্বর প্রশ্নটি হচ্ছে ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, দিস ইজ আ, বলছে এটা কোন সেন্টেন্স? ঠিক আছে, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, এখানে হচ্ছে অবশ্যই এটা সিম্পল হবে না জীবনেও, এটা অপশনটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। এটা কি হবে? লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, এটা হলে অবশ্যই কি হবে? কমপ্লেক্স সেন্টেন্স হবে, অপশন নম্বর সি। লেস্ট এটা কেন কমপ্লেক্স সেন্টেন্স? কারণ কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে এবং সাবঅর্ডিনেটিং কনজাংশনের কোনো ধরনের অর্থ ক্রিয়েট করে না মেন ক্লোজটি ছাড়া। লেস্ট উই শুড মিস দ্য ট্রেন, আমরা যাতে ট্রেনটা মিস না করি, ঠিক আছে? এই অংশটা কিন্তু এই ওয়াক ফাস্ট, তাড়াতাড়ি হাঁটো, এটা না বলে কোনোভাবেই কমপ্লিট হয় না, ঠিক আছে? যার কারণে ওয়াক ফাস্ট এটা হচ্ছে একটা মেন ক্লোজ এবং লেস্ট উই শুড মিস দ্য ট্রেন এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লোজ এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন লেস্ট দ্বারা এটি যুক্ত হয়েছে, যার কারণে এটি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম হচ্ছে দুটো ক্লজ থাকবে, একটি সাবঅর্ডিনেট আর একটি মেন ক্লজ। এই যে লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ওয়াক ফাস্ট এটা হচ্ছে মেন ক্লজ, ঠিক আছে? ওকে, তো এটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এবং বর্গত হচ্ছে এটি সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে। কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকলে সেটি হবে কম্পাউন্ড সেন্টেন্স এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকলে সেটি হবে কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? ওকে, কনজাংশনগুলো আশা করি দেখে নেবেন, যে এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন দেওয়া আছে এবং উপরে যখন কম্পাউন্ড সেন্টেন্সের সমাধান এসেছিল সেখানে কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো দেওয়া আছে। ওয়েল, কোয়েশ্চেন নাম্বার 11 হচ্ছে উইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট সিম্পল সেন্টেন্স।
এটা 46তম বিসিএস এসেছিল। তো বলছে যে অল কারেক্ট সিম্পল, আচ্ছা বলছে যে নিচের কোনটি সিম্পল সেন্টেন্স, যে দ্যাট আছে দ্যাট, তার মানে এটা সিম্পল সেন্টেন্স না, এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সিম্পল সেন্টেন্সে কোনো ধরনের কনজাংশন থাকে না, এই যে অর এখানে একটা কনজাংশন আছে, এটাও সিম্পল না। এই যে দ্যাট এখানে একটা কনজাংশন আছে, এটাও সিম্পল সেন্টেন্স না। সিম্পল সেন্টেন্সে কখনো কোনো ধরনের কনজাংশন থাকে না। সেরকম অপশন হচ্ছে আই স অ্যান ওল্ড ম্যান ওয়াকিং ফাস্ট মি, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 12 হচ্ছে which is the correct complex form of the sentence a corrupt man cannot win the respect of others। এটা হচ্ছে 40তম বিসিএসে আসা, বলছে যে একজন দুর্নীতিবাজ মানুষ কোনোদিন মানুষের সম্মান অর্জন করতে পারে না। তো এই যে ম্যান, তার মানে এখানে হু দিয়ে বাক্য থাকবে, ঠিক আছে, ব্যক্তি থাকলে কি থাকে, আ করাপ্ট ম্যান ব্যক্তি, যার কারণে অ্যান্টিসিডেন্ট হিসেবে হু থাকবে। বল দেখি আনসারে কি আছে। আ ম্যান হু, এটা ঠিক আছে, এটা রাখি। আ ম্যান ডাজ নট, এটা হবে না, কারণ আ ম্যানের পরে সরি এখানে আ ম্যান দিছে, হ্যাঁ আ ম্যান দিছে, তো এরপরে হচ্ছে রিলেটিভ প্রনাউন হু দেয় না, যেরকম এটা আমরা নেব না। আ ম্যান হু, হ্যাঁ পি নাম্বার আগেই বাদ। এরপর দেখি আ ম্যান হু ইজ করাপ্ট ক্যান নট রেসপেক্ট আদার্স। এই যে এখানে কিন্তু কি বলা হয়েছে একটু দেখি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে হচ্ছে স্ট্রাকচার পরিবর্তন হবে কিন্তু কোনো ধরনের অর্থের পরিবর্তন হবে না। এখানে কিন্তু অর্থটা পরিবর্তন হয়ে গেছে। প্রশ্নতে বলা হয়েছে একজন দুর্নীতিবাজ মানুষ কখনো মানুষের সম্মান অর্জন করতে পারে না, এখানে বলা হয়েছে একজন দুর্নীতিবাজ মানুষ কাউকে সম্মান করতে পারে না, তার মানে অর্থটাই পরিবর্তন হয়ে গেছে, এই কারণে আমরা এটা নেব না। বি নাম্বার তো আগেই বাদ। সি নাম্বার হচ্ছে আ ম্যান হু ইজ করাপ্ট ক্যানট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। এরপরে বলা হচ্ছে যে আ ম্যান হু ক্যান উইন দ্য রেসপেক্ট অফ আদার্স ক্যানট বি করাপ্ট। ওয়েল এখানে একটি কনফিউশন আছে, একটু ক্লিয়ার করে দিই। ওয়েল এখানকার রাইট আনসার প্রশ্ন অনুসারে হচ্ছে অপশন সি, আ ম্যানের পরে হচ্ছে হু রিলেটিভ প্রোনাউন ইজ করাপ্ট, মানে যে লোকটা হচ্ছে দুর্নীতিবাজ ক্যানট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, কখনো অন্যদের সম্মান অর্জন করতে পারে না, ঠিক আছে। এটা হবে না, কেন হবে না, এটা একটুখানি ঘুরে লিখছে যে আ ম্যান হু ক্যান উইন দ্য রেসপেক্ট অফ আদার্স ক্যানট বি করাপ্ট, বলছে যে যিনি অন্যদের সম্মান অর্জন করতে পারে তিনি হচ্ছে করাপশন হতে পারে না। একটুখানি মিনিংটা ঘুরাই দিছে, যার কারণে আমাদের এটা হচ্ছে এক্সাক্ট মিনিং এবং দিস উইল বি দ্য আনসার। ওকে, এরপরে আমাদের প্রশ্নটা হচ্ছে ইন ম্যানি ওয়েজ, বিভিন্নভাবে রাইডিং এ বাইসাইকেল ইজ সিমিলার টু, বিভিন্নভাবে বাইসাইকেল চালানোটা কিছু একটার সাথে মিলে। তো কিসের সাথে মিলে এটা একটু দেখি। ড্রাইভিং আঁকা, ওয়েন অন ড্রাইভ শেখা, দ্য ড্রাইভিং অফ আঁকা, ওয়েন উই ড্রাইভ আঁকা। সাধারণত টু যদি থাকে ভার্বের বেস ফর্ম হয় টু এর পরে, কিন্তু কিছু কিছু ফ্রেজের পরে ভার্বের সাথে আইএনজি হয়। অবজেক্ট টু, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, সিমিলার টু, ঠিক আছে, এগুলো পরে ভার্বের সাথে আইএনজি হয়, যার কারণে এখানে ভার্বের সাথে আইএনজি হচ্ছে কি ড্রাইভিং আঁকা, ঠিক আছে। তো টু ওয়েন ড্রাইভস আ কার এটা মিলে না, টু দ্য ড্রাইভিং অফ আ কার এটাও মিলে না, ওয়েন উই ড্রাইভ আ কার এটাও মিলে না। স্ট্রাকচার হচ্ছে টু ড্রাইভিং আ কার। ইন ম্যানি ওয়েজ, বিভিন্নভাবে রাইডিং আ বাইসাইকেল ইজ সিমিলার টু ড্রাইভিং আ কার, ঠিক আছে। বলছে যে বাইসাইকেল চালানোটা অনেকাংশই হচ্ছে গাড়ি চালানোর সাথে মিল আছে, এরকম বলছে। ওকে, এরপরে দেখি কি আছে। আচ্ছা, আমাদের পরের সেন্টেন্সটি হচ্ছে নট অনস হ্যাজ আওয়ার নেইবার ইনভাইটেড আস ইনটু হিজ হাউস। বলছে যে ওর নেইবার হচ্ছে ওকে একবারও ডাকে নাই, এরকম একটা কথা বলছে। বলছে যে আওয়ার নেইবার হ্যাজ ইনভাইটেড আস ইনটু হিজ হাউস নট অনস বাট মেনি টাইমস। আওয়ার নেইবার হ্যাজ নেভার ইনভাইটেড আস ইনটু হিজ হাউস। Occasionally, our neighbor has invited us into his house. Our neighbor has not always invited us into his house. তো অর্থটা হচ্ছে একবারও ইনভাইট করে নাই, তাহলে একবারও নেই মানে নেভার কখনোই করে নাই, তাই না। ওকে, এই যে নট অনস এটা হচ্ছে ইনভার্সনের ওয়ার্ড, এরপরে সবসময় ওই বাক্যের অক্সিলারি ভার্ব আসে, এরপরে সাবজেক্ট আসে। তো একবারও করে নাই, এটার এক্সাক্ট মিনিং হচ্ছে নেভার ইনভাইটেড আস, ঠিক আছে, কখনোই ইনভাইট করে নাই, যার কারণে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, উইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। এটা হচ্ছে রিপিট হয়েছে, এটা হচ্ছে 16তম বিসিএসে এসেছিল, আবার 27তম বিসিএসেও আসছে। ওয়াই হ্যাভ ইউ ডান দিস, যে উইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট বলছে কোনটা হচ্ছে সঠিক প্রশ্ন। ওয়াই ডাব্লিউএস ওয়ার্ড, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, ইউ হচ্ছে মেইন ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট, ডান হচ্ছে মেইন ভার্ব, দিস হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফুল স্ট্রাকচারটাকে মেনটেন করছে সঠিকভাবে, যার কারণে এটা তো আমি সঠিক দেখি, বাকিগুলো দেখি। ওয়াই ইউ, ওয়াই এর পরে কোশ্চেন মার্ক দিছে, বাট এখানে
অক্সিলারি ভার্ব দেন ডাব্লিউএস ওয়ার্ডের পরে, দ্যাটস ওয়াই দিস ইজ রং আর ইনকারেক্ট। ওয়াই ইউ এখানেও হচ্ছে অক্সিলারি ভার্ব দেন দিস ইজ অলসো ইনকারেক্ট। এখানে অক্সিলারি ভার্ব ডিড দিছে বাট ডু ডিড ডাজের পরে ভার্বের বেস ফর্ম বসে, বাট এখানে থার্ড ফর্ম দিছে, দ্যাটস ওয়াই দিস ইজ অলসো ইনকারেক্ট। সো দ্য কারেক্ট সেন্টেন্স প্যাটার্ন ইজ অপশন এ। Okay, so next question is identify the imperative sentence. Imperative sentence আগে বলেছি একবার যে ভার্ব দিয়ে শুরু হবে, সাবজেক্ট আছে এটা না, মার্টিনেস মর্টিনেস এখানে সাবজেক্ট আছে এটাও না, ইট হ্যাজ এখানে সাবজেক্ট আছে এটাও না। সো অপশন সি শাট আপ, এটাও কিন্তু রিপিট হয়েছে। সরি, শাট আপ না স্ট্যান্ড আপ, আগের প্রশ্নটা ছিল শাট আপ, এখানে হচ্ছে স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, কেন ভার্ব দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে শুরু হলেই যে ইম্পারেটিভ সেন্টেন্স, নাথিং লাইক দ্যাট। এখানে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স অন্য কোনো ক্রাইটেরিয়া আসলে মেনটেন করতে পারতেছে না। ইম্পারেটিভ সেন্টেন্স হতে হলে একই সাথে তিনটা ক্রাইটেরিয়া ফিল করতে হবে। সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু করতে হবে মাস্ট, এবং ওখানে অর্থ শুনলেই বুঝতে পারা যাবে যে ওখানে ইউ লুকানো আছে, এবং ওখানে অবশ্যই আদেশ উপদেশ নিষেধ এগুলো লুকানো থাকতে বোঝাইতে হবে। তো শাট আপ এখানে কি করছে, একটু অর্ডার করা হয়েছে, ঠিক আছে, যে চুপ থাকো, সরি স্ট্যান্ড আপ দাঁড়াও আদেশ করা হয়েছে, ঠিক আছে, যার কারণে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, আর নেক্সট কোয়েশ্চেন ইজ, যেটা এসেছিল হচ্ছে 11তম বিসিএস এ, মে আল্লাহ হেল্প ইউ, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস। বলছে যে মে আল্লাহ হেল্প ইউ এটা কোন ধরনের সেন্টেন্স। সাধারণত মে অথবা লং দিয়ে শুরু হলে সেটা দ্বারা একটু প্রার্থনা করা বোঝায়, আর প্রার্থনা করা বোঝালে সেটা সাধারণত কি হয়, অপটেটিভ সেন্টেন্স হয়। সাধারণত আপনারা মে দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, লাস্টে যদি কোশ্চেন মার্ক না থাকে, সেটা অবশ্যই অপটেটিভ সেন্টেন্স সাধারণত, ঠিক আছে। অপটেটিভ সেন্টেন্স কী করে, মে বা লং দিয়ে শুরু হয়ে একটু প্রার্থনা প্রকাশ করে মানুষের জন্য। মে দিয়ে শুরু হলে পরের স্ট্রাকচারটা থাকবে অ্যাসার্টিভের সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, লং দিয়ে শুরু হলে পরের স্ট্রাকচারটা থাকবে ইম্পারেটিভের ভার্ব প্লাস এক্সটেনশন। সো যেহেতু এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের ক্রাইটেরিয়া ফিল করতেছে, দ্যাটস ওয়াই দিস উইল বি অ্যান অপটেটিভ সেন্টেন্স। ওকে, সো দিস ওয়াজ অল অ্যাবাউট টুডে। এই সেন্টেন্সের উপরে এই ধরনের প্রশ্ন হয়েছে, আপনারা হচ্ছে এই বেসিক জিনিসগুলোকেই জাস্ট পড়াশোনা করবেন সেন্টেন্সের উপরে। সেন্টেন্সের উপরে একদম ডিপে গিয়ে কোনো কিছু পড়াশোনা করার দরকার নেই, এবং সেন্টেন্সের উপর অবশ্যই আপনাদের পড়াশোনা করতে হবে। কেন? কারণ 45তম বিসিএসে, 46তম বিসিএসে, 44, 43তম বিসিএসে এই সেন্টেন্স থেকে প্রশ্ন হয়েছে। সো যেই টাইপের প্রশ্ন হয় এই টাইপের প্রশ্নগুলোকেই আপনারা কী করবেন, জব সলিউশন থেকে প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ কমন পাবেন। সো নেক্সট কোনো টপিকে আবার দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড আসসালামু আলাইকুম।